কাল রাতে চার বান্ধবী জরিকে নিয়ে এক খাটে ঘুমিয়েছিল। এরা অনেক দিন পর একসঙ্গে হয়েছে। লায়লার সঙ্গে জরির দেখা হয়েছে প্রায় 4 বছর পর। আভা ও কনক ময়মনসিংহ থাকলেও দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে। রুনু জরির দুঃসম্পর্কের বোন। স্কুলের পড়া শেষ হবার পর একমাত্র তার সঙ্গেই জরির রোজ রোজ দেখা হতো। পুরনো বন্ধুদের মধ্যে শেলি ও ইয়াসমিন আসেনি। অনেক দিন পর মেয়ে বন্ধুরা একত্রিত হলে একটা দারুণ ব্যাপার হয়। আচমকা সবার বয়স কমে যায়। প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুণ সুখের ব্যাপার। জরির বন্ধুরা গত পরশু থেকে ক্লান্তিহীন হইচই করে যাচ্ছে। গুজগুজ করে খানিকক্ষণ গল্প, পর মুহূর্তেই উচ্ছ্বসিত হাসি, আবার খানিকক্ষণ গল্প, আবার হাসি। একজনকে হয়তো দেখা গেল হঠাৎ কী কারণে দল ছেড়ে দৌড়ে বেড়াচ্ছে, তার পেছনে পেছনে ছুটছে বাকি সবাই। খিলখিল হাসিতে সচকিত হয়ে উঠছে বাড়ির লোকজন। গত রাতটা তাদের জেগেই কেটেছে। আভা তার প্রেমের গল্প বলেছে রাত 1টা পর্যন্ত। তার প্রেমিকটি একজন অধ্যাপক। আভার বর্ণনানুসারে দারুণ স্মার্ট ও খানিকটা বোকা। সে তার স্মার্ট প্রেমিকটির 2টি চিঠিও নিয়ে এসেছিল বন্ধুদের দেখাতে। কাড়াকাড়ি করে দেখতে গিয়ে সে চিঠির একটি ছিঁড়ে কুটি কুটি, অন্যটি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সবাই বানান ভুল বের করতে লাগলো। এক একটি ভুল বের হয় আর আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে সবাই। মাঝরাতে হঠাৎ লায়লার চা খাবার ইচ্ছে হলো। কনক বলল, চমৎকার, চল সবাই ছাদে গিয়ে চা খাই। রুনু রাজি হলো না, তার নাকি ঘুম পাচ্ছে। সে বলল, এই শীতে ছাদে কেন, এখানেই তো বেশ গল্প গুজব করছিস। কনক বলল, ছাদে আমি গান শোনাবো। সঙ্গে সঙ্গে দলটি চেঁচিয়ে উঠল। গত 2 দিন ধরেই কনককে গাইবার জন্য সাথে করা হচ্ছে, লাভ হয়নি। কনক কিছুতেই গাইবে না। লায়লা একবার বলেই ফেলল, একটু নাম হয়েছে এতেই এত তেল, টাকা না পেলে আজকাল তুই আর গাস না। কনক কিছু বলেনি, শুধু হেসেছে। ধূপধাপ শব্দ করে সবাই যখন ছাদে উঠল তখন নিশীথ রাত, চারদিকে ভীষণ অন্ধকার। জরি বলল, ধুর ছাই, জ্যোৎস্না নেই, আমি ভেবেছিলাম জ্যোৎস্না আছে। আভা বলল, এই আমার ভয় করছে ভাই, গাছের উপর ওটা কি? ওটা হচ্ছে তোর অধ্যাপক প্রেমিকের অ্যাঞ্জেল বডি, তোকে দেখতে এসেছে। সবাই হো হো করে হেসে উঠল। এই হাসির মধ্যেই গান শুরু করলো কনক। সঘন গহন রাত্রির গান শুরু হতেই সবাই চুপ করে গেল। আভা চাপা গলায় বলল, কি সুন্দর গায়, বড় হিংসা লাগে। কনকের গলা খুব ভালো। ছোটবেলায় কেউ কিন্তু বুঝতে পারেনি অল্প সময়ে কনকের এত নামডাক হয়ে যাবে। রেডিওতে প্রথম যখন গায় তখন সে কলেজে পড়ে। তার পরপরই তার গানের প্রথম ডিস্ক বের হয়, যার এক পিঠে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে চাই, অন্য পিঠে ওগো শেফালি বোনের মনের কমিশন। কনক পরপর 4টি গান গাইল। গানের মাঝখানে জরির মা চায়ের পট নিয়ে মৃদু অনুযোগের সুরে বলল, নাও তোমাদের চা। এত রাত্রে ছাদে গান বাজনা কি ভালো? চা খেয়ে ঘুমোতে যাও সবাই। কেউ নড়ল না। রুনু বলল, কনক, আজ সারা রাত তোমাকে গাইতে হবে কিন্তু। জরির মাও একপাশে বসে পড়লেন। জরির বড় চাচাও উঠে এলেন ছাদে। আসর যখন ভাঙল তখন রাত 2টো। জরির বড় চাচা বললেন, বড় ভালো লাগলো মা, বড় মিঠা গলা। জরির গলাও ভালো ছিল, কিন্তু সে তো আর শিখলই না। আভা বলল, এখন শিখবে। সবাই খিলখিল করে হেসে উঠল। কনক বলল, আপনার একটা গান শুনি। অন্যদিন, আজ অনেক রাত হয়েছে, তোমরা ঘুমোতে যাও। সেরা রাতে কারোরই ভালো ঘুম হলো না। জরির বড্ড মন কেমন করতে লাগলো। তার ইচ্ছে করলো মার কাছে গিয়ে ঘুমোয়, কিন্তু সে মরার মতো পড়ে রইল। আভা একবার ডাকল, জরি, ঘুমিয়েছিস? জরি তার জবাব দিল না। একসময় ঘুমিয়ে পড়ল সবাই, শুধু জরি জেগে রইল।
বিয়ের আগের রাতে কি কোনো মেয়ে আর ঘুমোতে পারে? ইনিয়ে বিনিয়ে ভৈরবীর সুরে সানাই বাজছে। যে সুরটি ওঠানামা করছে সেটি যেন একটি শোকাহত রমণীর বিলাপ। অন্য যে সুরটি ক্রমাগত বেজে যাচ্ছে সেটি যেন কেন্দো না মেয়ে, শোনো, তোমাকে কি চমৎকার গান শোনাচ্ছি। জরির বন্ধুদের ঘুম ভেঙেছে। জরি ঘরে নেই। লায়লা গাঢ় স্বরে ডাকল, ও কনক, কনক। কি? সানাই শুনছিস? শুনছি। ভালো লাগছে তোর? না, খুব মন খারাপ করা সুর। তারা সবাই ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালো। আভা গলা উঁচিয়ে ডাকল, জরি, জরি। জরি ছাদ থেকে আসতেই সবাই দেখল তার চোখ ঈষৎ রক্তাভ ও ফোলা ফোলা। রনু বলল, রাতে তোর ঘুম হয়নি না রে? খুব হয়েছে। এখন তোর কেমন লাগছে জরি? কেমন আর লাগবে, ভালোই। আয় বাগানে বেড়াতে যাই। তারা বাগানে নেমে গেল। এবারের বাগানটি পুরনো। জরির দাদার খুব ফুলের শখ ছিল। মালি রেখে চমৎকার বাগান করেছিলেন। বসরাই গোলাপের প্রকাণ্ড একটি ঝাড় ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই। বাড়ির সর্বদক্ষিণে বেশ কিছু হাসনাহেনা গাছ আছে। সেখানে হাঁটু উঁচু বড় বড় ঘাস গজিয়েছে। ওদিকটায় কেউ যায় না। আভা বলল, এত সুন্দর বাগান, কেউ যত্ন করে না কেন রে? জরি বলল, বাগানের শখ নেই কারো। এক পরী আপার ছিল, সে তো আর থাকে না এখানে। লায়লা বলল, পরী আপা কি আগের মতো সুন্দর আছে? এলেই দেখবি। কখন আসবেন? সকাল 8:30টায়, ময়মনসিংহ এক্সপ্রেসে। কনক বলল, এত বড় গোলাপ হয় নাকি? আশ্চর্য জুরি। গোলাপ তুলবো একটা? তোল না। চারজন অলস ভঙ্গিতে ঘুরে বেড়াতে লাগলো। সবাই কিছু পরিমাণে গম্ভীর। লায়লা ঘন ঘন কাশছে। কাল রাতে তার ঠান্ডা লেগেছে। কনকের দেখা দেখি সবাই গোলাপ ছিঁড়ে খোপায় গুজেছে। আভা হঠাৎ করে বলল, তোদের এখানে বকুল গাছ নেই না? আমার হঠাৎ বকুল ফুলের কথা মনে পড়ছে। আমাদের স্কুলের বকুল গাছটার কথা মনে আছে তোদের? সবাই একসঙ্গে হেসে উঠল। স্কুলের বকুল গাছটা নিয়ে অনেক মজার মজার ব্যাপার আছে। জরির মা দোতলার বারান্দায় দাঁড়িয়ে মেয়েদের দেখছিলেন। তিনি সেখান থেকে চেঁচিয়ে ডাকলেন, ও জরি, জরি। কি মা, কি করছিস তোরা? কনক বলল, বেড়াচ্ছি, আপনিও আসুন না খালাম্মা। জরির মা হাসি মুখে নেমে এলেন। মনে হলো মেয়েদের দলে এসে তার বয়স যেন হঠাৎ করে কমে গিয়েছে। তিনি খানিকক্ষণ ইতস্তত করে বললেন, গত রাতে একটা মজার স্বপ্ন দেখেছি। দেখলাম জুরি যেন খুব ছোট হয়ে গিয়েছে, ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে বাগানে। আর জেগে দেখি সত্যি তাই। বললেই হলো, আমি বুঝি ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছি? জরির মা হাসতে লাগলেন। হালকা গলায় বললেন, আমার যখন বিয়ে হয় তখন এই বাগানটা আরও বড় ছিল। আমি রোজ সকালে এখানে এসে একটা করে ফুল খোপায় গুছতাম। বলেই তিনি হঠাৎ লজ্জা পেয়ে গেলেন। লায়লা বলল, আসুন খালাম্মা, আজ আপনার খোপায় ফুল দিয়ে দিই। কী যে বলো মা, ছি ছি। কিন্তু ততক্ষণে কনক একটি ফুল ছিঁড়ে এনেছে। জরির মা আপত্তি করবার আগেই তারা সেটি খোপায় পরিয়ে দিল। তিনি বিব্রত ভঙ্গিতে বললেন, আমি তোমাদের চায়ের জোগাড় করি। আর দেখি হাসনাহেনা ঝাড়ের দিকে যেও না, খুব সাপের আড্ডা ওই দিকে। শীতকালে সাপ কোথায় খালা? না থাক, তবুও যাবে না। জরির মা চলে যেতেই আভা বলল, খালা এখনও যা সুন্দর, দেখলে হিংসা লাগে। পরী আপাও ভীষণ সুন্দর, তাই না জুরি? হ্যাঁ, আর আমি কেমন? পরী আপা ফার্স্ট ক্লাস হলে তুই ইন্টার ক্লাস, আর আমাদের কনক হচ্ছে এয়ার কন্ডিশনড ফার্স্ট ক্লাস। কনক একটু গম্ভীর হয়ে পড়ল। জরির দিকে তাকিয়ে বলল, তোর খুব মায়াবী চেহারা জরি। রূপবতী হওয়া খুব বাজে ব্যাপার। বাজে হলেও আমি রূপবতী হতে রাজি।
সবাই হেসে উঠলেও কনক হাসল না। অসাধারণ সুন্দরী হয়ে জন্মানোয় সে অনেকবার বাথরুমের দরজা বন্ধ করে কেঁদেছে। অনেকবার তার মনে হয়েছে সাধারণ একটি বাঙালি মেয়ে হয়ে যদি সে জন্মাতো, শ্যামলা রং, একটু বোকাশোকা ধরনের মায়াবী চেহারা, কিন্তু তা হয়নি। পুরুষের লুব্ধ দৃষ্টির নিচে অনেক যন্ত্রণার মধ্যে তাকে বড় হতে হয়েছে। অথচ ছোটবেলায় কেউ যখন বলতো কনকের মতো সুন্দর একটি মেয়ে দেখেছি আজ, তখন কি ভালোই না লাগতো। কুয়াশা কেটে রোদ উঠেছে, ধানি রঙের নরম রোদ। শিশির ভেজা মাটি থেকে আরেক ধরনের গন্ধ আসছে। মেয়েদের দলটি গোল হয়ে বসে আছে শিউলি গাছের নিচে। এই গাছটি একসময় প্রচুর ফুল ফোটাতো, আজ তার আর সে ক্ষমতা নেই। কয়েকটি সাদা ফুল পড়ে আছে। শীতের বাগানে যখন ধানি রঙের রোদ ওঠে এবং সেখানে যদি কয়েকটি মেয়ে চুপচাপ গোল হয়ে বসে থাকে, তাহলে বাগানের চেহারাই পাল্টে যায়। বড় চাচা অবাক হয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। বিয়ে বাড়ির লোকজন ক্রমে ক্রমে জেগে উঠছে। বাচ্চা ছেলে মেয়েদের হুটোপুটি আর কান্নার শব্দ শোনা যাচ্ছে। টিউবওয়েলে ঘটাং ঘটাং ক্রমাগত পানি তোলা হচ্ছে। ডেকোরেটরের দোকান থেকে লোকজন এসে গেটের জন্য মাপঝোঁক শুরু করেছে। জরির বাবা অকারণে একতলা থেকে দোতলায় ওঠানামা করছেন। মাঝে মাঝে তার উঁচু গলা শোনা যাচ্ছে। 1 ঘন্টা ধরে বলছি 1 কাপ চা দিতে, শুধু 1 কাপ চা, এতেই এত দেরি? মেয়ের বিয়ে আর কি কারো হয় না? আভা হঠাৎ বলল, জরি, তোর ছোট চাচার ছেলে কি আমেরিকা চলে গেছে? না, 17 তারিখ যাবে। একাই যাচ্ছে? না, বড় চাচা সঙ্গে যাবেন। কনক বলল, কী জন্য যাচ্ছেন? কই, আমি তো কিছু জানি না। জরি অস্বস্তি বোধ করল, থেমে থেমে বলল, চিকিৎসা করাতে যাচ্ছে। মেরুদণ্ডে গুলি লেগেছিল, সেই থেকে প্যারাপ্লেজিয়া হয়েছে। কোমরের নিচ থেকে অবশ। আমাকে তো কিছু বলিসনি তুই, গুলি লাগলো কি করে? আর্মির লেফটেন্যান্ট ছিলেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে যখন পাক আর্মির সাথে যুদ্ধ হয়, তখন গুলি লেগেছে। লায়লা বলল, জরির এই ভাইটিকে তো তুই চিনিস। কনক, মনে নেই একবার আমরা সবাই দল বেঁধে আনন্দমোহন কলেজে থিয়েটার দেখতে গিয়েছিলাম? তখন যে একটি ছেলে সন্ন্যাসী সেজেছিল, হঠাৎ নাটকের মাঝখানে তার দাড়ি খুলে পড়ে গেল, ওই তো আনিস, যা মুখ চোরা ছিল। জরি একটু হেসে বলল, ছোটবেলায় আনিস ভাই ভীষণ বোকা ছিল। একবার এমন হাসির কাণ্ড করত, তাকে নিয়ে কোথাও বেড়াতে গেলেই হয়েছে, হয় সেখানে একটা কাপ ভাঙবে, নয় চেয়ার নিয়ে হঠাৎ গড়িয়ে পড়বে। রুনু বলল, বাঘের গল্পটা বল জরি, ওটা ভীষণ মজার। না থাক, বল না, শুনি। একবার আমরা সবাই জঙ্গল বয় ছবি দেখতে এসেছি। আনিস ভাই ফিরে এসেই বড় চাচার সোয়েটার গায়ে দিয়ে বাঘ সেজেছে, আর আমরা সেজেছি হরিণ। আনিস ভাই হালুম শব্দ করে আমার ঘাড় কামড়ে ধরল, কিছুতেই ছাড়বে না, রক্ত রক্ত বেরিয়ে সারা। শেষে বড় চাচা এসে ছাড়িয়ে দিলেন, দেখ এখনো দাগ আছে। জরির মা দোতলা থেকে ডাকলেন, ও মেয়েরা, চা দেওয়া হয়েছে, এসো শিগগির। সবাই দেখল তার মুখ খুব উজ্জ্বল দেখাচ্ছে। একজন সুখী চেহারার মা, যার খোপায় গোজা ফুলটি এখনও রয়েছে। হয়তো ফেলে দিতে তার মনে নেই, কিংবা ইচ্ছে করিয়ে ফেলেননি। আভা বলল, চা খেয়ে আমরা আনিস ভাইয়ের সঙ্গে একটু গল্প করব, কেমন জরি? বেশ তো, করবি। যুদ্ধের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। কনক বলল, কই, আর সানাইয়ের শব্দ পাওয়া যাচ্ছে না তো? সানাই বাজছিল ঠিকই, কিন্তু বিয়েবাড়ির হইচই এত বেড়েছে যে শোনা যাচ্ছে না। তারা সবাই দোতলায় উঠে এলো। সিঁড়িতে জরির বাবার সঙ্গে দেখা। তিনি দ্রুত নামছিলেন। জরিকে দেখে থমকে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বললেন, শুনেছিস কারবার? রশিদ টেলিফোন করেছে, দই নাকি পাওয়া যাবে না। জরি, তুই আমার সোয়েটারটা বের করে দে তো,
আমি নিজেই যাই, তাড়াতাড়ি কর, এমন গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? বলে তার খেয়াল হলো বিব্রত ভঙ্গিতে বললেন, আমি নিজেই খুঁজে নেব। জরুরির বন্ধুরা হাসতে লাগলো। সমস্ত শরীর মনে হচ্ছিল অবশ হয়ে যাচ্ছে। কোমরের কাছে চিনচিনে ব্যথা ক্রমশ তীব্র ও তীক্ষ্ণ হয়ে উঠেছে। সে তোয়ালে দিয়ে মুখ মুছল। ব্যথাটা শুরু হলেই ভীষণ ঘাম হয় ও পানির প্রবল তৃষ্ণা হয়। আজ টেবিলে পানির জগটি শূন্য। বিয়েবাড়ির ব্যস্ততার জন্যই হয়তো রাত্রিতে পানি রেখে যেতে কারো মনে নেই। আনিস উল্টো দিকে 100 থেকে গুনতে শুরু করল। 100, 99, 98। কোনো একটা ব্যাপারে নিজেকে ব্যস্ত রাখা, যাতে ব্যথাটা ভুলে থাকা যায়। ঘড়িতে 6:30 বাজে। অন্যদিন এই সময় টিঙ্কু এসে পড়ে, আজ আসেনি। বিয়েবাড়ির হইচই ফেলে সে যে আসবে এরকম মনে হয় না। তবু দরজার পাশে কোনো একটা শব্দ হতেই আনিস উৎকর্ণ হয়ে ওঠে। না, টিঙ্কু নয়। আবার তোয়ালে দিয়ে মুখের ঘাম মুছে আনিস কাতরাতে থাকে। 80, 79, 78, 77। 7টা বেজে গেছে। আজ তাহলে টিঙ্কু আর এলোই না। অন্যদিন ভোর 6টার মধ্যে দরজায় ছোট ছোট হাতের থাবা পড়ত। চিনচিনে গলায় শোনা যেত, আনিস, আনিস। কি টিঙ্কুমণি? আমি এসেছি, দরজা খোলো। আনিসের খাটটি এমনভাবে রাখা যেন সে শুয়ে শুয়ে দরজার হুক নাগাল পায়। টিঙ্কুর সাড়া পেলেই সে দরজা খুলে দিত। দেখা যেত ঘুম ঘুম ফোলা মুখে 4 বছরের একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথা ভর্তি লাল চুল, গায়ে কোনো ফ্রক নেই বলে শীতে কাঁপছে। দরজা খুলতেই সে গম্ভীর হয়ে বলবে, আনিস, তোমার ব্যথা কমেছে? হ্যাঁ টিঙ্কু। আচ্ছা। তারপর সেই লাল চুলের মেয়েটি ঝাঁপিয়ে পড়বে বিছানায়। তার হইচইয়ের কোনো সীমা থাকবে না। একসময় বলবে, আমি হাতি হাতি খেলবো। তখন কালো কম্বলটা তার গায়ে জড়িয়ে দিতে হবে। একটি কোলবালিশ ধরতে হবে তার নাকের সামনে এবং সে ঘন ঘন হুঙ্কার দিতে থাকবে। আনিস বারবার বলবে, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। একসময় ক্লান্ত হয়ে কম্বল ফেলে সে বেরিয়ে আসবে। হাসি মুখে বলবে, আনিস, এখন সিগারেট খাও। টিঙ্কু নতুন গীতে আসলাই জ্বালাতে শিখেছে, সে সিগারেট ধরিয়ে দেবে। কিন্তু আজ দিনটি শুরু হয়েছে অন্যরকমভাবে। আজ টিঙ্কু আসেনি। আনিস আবার ঘড়ি দেখল, 7:30 বাজে। অন্যদিন এ সময়ের মধ্যে তার দাড়ি কামানো হয়ে যেত, বাসি জামাকাপড় বদলে ফেলত, ভোরের প্রথম কাপ চা খাওয়াও শেষ হতো। আজ হয়নি। রাত থাকতেই যে অসহ্য ব্যথা শুরু হয়েছে, দিনের আলোর সঙ্গে সঙ্গে তা যেন ক্রমেই বাড়ছে। পিপাসায় বুক মুখ শুকিয়ে কাঠ। খুট করে শব্দ হলো দরজায়। আনিস চমকে উঠে বলল, কে? টিঙ্কু নাকি? টিঙ্কু? কিন্তু টিঙ্কু আসেনি। একটি অপরিচিত ছেলে উকি দিচ্ছে। আনিস কড়া গলায় ধমক দিল, গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে। ভয়ে ছেলেটির চোখে জল এসে গেল। তার পরনে স্ট্রাইপ দেওয়া লাল ব্লেজারের শার্ট ও মাপে বড় একটি সাদা প্যান্ট। প্যান্ট বারবার খুলে পড়ছে আর সে টেনে টেনে তুলছে। আনিস খেপে গিয়ে বলল, যাও, এখান থেকে যাও। ছেলেটি প্যান্ট ছেড়ে দিয়ে হাত দিয়ে চোখের জল মুছল। অনেক দূর নেমে গেল প্যান্ট। সে ভয় পাওয়া গলায় বলল, আমি হারিয়ে গেছি, আম্মাকে খুঁজে পাই না। কি নাম তোমার? বাবু। আনিস খানিকক্ষণ তাকিয়ে রইল বাবুর দিকে। হঠাৎ গলার স্বর পাল্টে কোমর শুলে বলল, ভেতরে এসো বাবু। বাবু সংকুচিত ভঙ্গিতে ভেতরে এসে ঢুকল। একটু ইতস্তত করে বলল, তুমি কাঁদছো কেন? আমার অসুখ করেছে। পেটে ব্যথা? বসো তুমি চেয়ারে, তোমার আম্মাকে খুঁজে দেব। তুমি কোথায় থাকো? বাসায় থাকি। কি নাম তোমার? বলেছি তো একবার। ও, তোমার নাম বাবু। বসো একটু।
আনিস তোয়ালে দিয়ে আবার কপালের ঘাম মুছল। 9টা বেজে গেছে, রোদ এসেছে ঘরের ভেতরে, একটা ভ্যাপসা ধরনের গরম পড়েছে। বাসি বিছানা থেকে এক ধরনের ভেজা গন্ধ আসছে। বাবু বসে আছে চুপচাপ, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আনিসের দিকে। আনিস ভাই, ভেতরে আসবো? দরজার ওপাশে জরির বন্ধুরা কৌতূহলী চোখে উকি দিচ্ছে। এদের মধ্যে এক রুনুকেই আনিস চিনতে পারল। আনিস বলল, জরি আসেনি? না, সে একতলায় আটকা পড়েছে। জরির গায়ে হলুদের আয়োজন চলছে নিচে। পরীর জন্য অপেক্ষা করতে করতেই গায়ে হলুদের অনুষ্ঠান পিছিয়ে গেল। পরী আসবার সময় হয়েছে, তাকে আনতে স্টেশনে গাড়ি গিয়েছে।